আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন। সংসদে দাঁড়িয়ে বিএনপির একজন এমপির বক্তব্য শুনে তো ভাই সবাই হতাশ হয়ে গেছে। এমপি সাহেব বক্তব্য দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সফরে গিয়েছিল মালয়েশিয়া এবং ভারত। আচ্ছা, আপনারাই বলেন তো, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া এবং ভারতে কি সফরে গিয়েছিল নাকি মালয়েশিয়া এবং চীনে সফরে গিয়েছিল? এটা নিয়ে কিন্তু সমালোচনা ভাই শুরু হয়ে গেছে যে নিশ্চয়ই এই এমপি সাহেবের মনের ভিতরে ভারতের ভালোবাসা জল্পনা কল্পনা লালন করছে, যার কারণে তার মুখ থেকে আসল সত্যটা বের হয়ে এসেছে। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। জামাত ইসলামকে নিয়ে একসময় কটূক্তি করেছিল বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছিল মির্জা ফখরুল ইসলাম যেমন ইসলাম নয়, তেমনি জামাত ইসলামও ইসলাম নয়। আরো কিছু কথা বলে জামাত ইসলামকে হেয়পন্ন করেছিল, যার কারণে জামাতের এমপি সংসদে দাঁড়িয়ে সেই কথার তরতাজা একটা উত্তর দিয়েছে। উত্তরটা কি সেটা আপনারা শুনলেন, যে জামাত ইসলামকে চিনতে হলে 100 বছর আপনাকে চিন্তা করতে হবে। অর্থাৎ সরাসরি এই কথার তীরটা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের দিকে ছুড়ে মেরেছে এই জামাতের একজন এমপি। জামাত এবং এনসিপি ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি আছে, কিন্তু এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই এই জামাত এবং এনসিপি। রাশেদ খান খুব ভালো করে তাকে চেনেন, বর্তমানে দালাল রাশেদ খান বলে কেউ চেনেন, কেউ বলেন তিনি নাকি খুব পরিমাণে পা চাটে। অবশ্য যে যেভাবে চেনেন না কেন, আশা করি ভালোভাবে তাকে চিনেছেন। দেখেন, পা চাটতে চাটতে এমন পর্যায়ে চলে গিয়েছে, বক্তব্য দিতে গিয়ে যাদের পা চাটে, যেই দলের পা চাটে সেই দলকেই যেন বাস ঢুকিয়ে দিচ্ছে। একটা কথাই আছে না ভাই, সত্য কথা মুখের ভিতর থেকে অটোমেটিক বের হয়ে আসে, সেটা চেপে ধরে রাখা যায় না। এই রাশেদ এমন একটা ঘটনা ঘটিয়েছে, বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে উল্টো বিএনপির বিপক্ষে কথা বলে বিএনপিকে যেন বাস দিয়ে দিয়েছে। আসলে ভাই, তেল মারা মানুষ যারা আছে তারা মনে করেন যে কয়দিন আপনারে তেল মারবে, আপনার ক্ষমতা হাত থেকে চলে গেলে যার হাতে ক্ষমতা আসবে তাদের তেল মারবে। এদের কাজই হলো তেল মারা আর পা চাটা। এরা কতটুকু নিকৃষ্ট, এদের থেকে আসলে সকল দলকে একটু সাবধান এবং সতর্ক থাকা দরকার। আরেকটা বিষয় আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশে মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশ দিয়া। বিএনপির একজন এমপি নাম হলো গয়েশ্বর চন্দ্র রায়। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে যদিও হাসি তামাশায় মেতে উঠেছে একটা কথা বলে, কিন্তু কথাটার ওজন যদি আপনি মাপতে যান, কথাটার যদি ওজন করতে যান, তাহলে কথাটার ওজন কিন্তু মারাত্মক। এবং তার কথাটা শুনে কিন্তু সংসদের টেবিল চাপড়েছে বিএনপির নেতাকর্মীরাই। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তার বাসার সামনে দিয়ে কিন্তু মাদক চোরাচালান বাংলাদেশে প্রবেশ করে। তাহলে বাংলাদেশে কেন তিনি এই মাদক চোরাচালান থামাতে পারে না? এটা কিন্তু তাকে লজ্জা দিয়েই কিন্তু কথাটা বলেছে, যদিও তিনি বিএনপিতেই যোগ দিয়েছে, কিন্তু কথাটা কিন্তু ভাই কারেক্ট কথা বলেছে এবং ভালো লাগছে। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে, এবং এই লড়াই যদি আপনাদের আবারই পতন হয়, তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না, কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি খুব ভালো করে জানেন, ভালো করে চেনেন তাকে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি কোন লেভেলের লোক এবং কোন ধরনের কথাবার্তা বলে। সাধারণ জনগণকে ভাই ভয় তো পাই না, টপ লেভেলের নেতাদেরও ভয় পায় না এই নাসিরউদ্দিন পাটোয়ারি। অবশেষে নাসিরউদ্দিন পাটোয়ারি কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছে, যারা দেশ এবং দেশের বাইরে দাদাবাবুদের যারা সাপোর্ট করবেন তাদের পরিণতি কেমন হতে পারে সেটা কিন্তু তিনি সরাসরি ঘোষণা দিয়েছে। আমরা এই দেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। পাঁচটা রাশেদ খান এমপি হানজালাকে কিন্তু একটা গালি দিয়েছিল, হারামজাদা বলে গালি দিয়েছিল। এই হারামজাদার অর্থটা কি হয়তো সেই রাশেদ খান জানে না। হ্যাঁ, রাশেদ খান জানে না, জানলে হয়তো এই কথাটা বলতো না। আসলে যে ধরনের লোক তার মুখ থেকে ওই ধরনের কথাই বের হবে, এটাই স্বাভাবিক। আসলে রাশেদ খান যে পাঁচাটা এই গোলামটা কত বড় হারামজাদা, এটা তো ভাই সাধারণ জনগণ জানে। সে একজন আলেমকে হারামজাদা বলে গালি দিয়েছে। হামজালার পরিবার সম্পর্কে তো ধারণাই নাই। ডক্টর ফয়জুল হক বলছিল না যে রাশেদ খান, তোর তো হামজালার পরিবারের মেথর হওয়ার যোগ্যতা নাই, তুই আবার হামজালাকে হারামজাদা বলে গালি দিস।
নির্লজ্জ একটা। বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। দর্শক, শরীফ ওসমান হাদিকে নিয়ে অবশেষে মুখ খুলেছে আল্লামা মামুনুল হক সাহেব। দর্শক, শরীফ ওসমান হাদির খুনিরা এখন পর্যন্ত ভারতে লুকিয়ে আছে, দেশে পর্যন্ত আনার কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। যদিও ঢাকা থেকে ভারতে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকম কোনো পদক্ষেপ দেখছি না যে তাকে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের চেষ্টা চালাচ্ছে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আর এই বিএনপি সারা জীবন সংবিধান করে আসছে, সিকিউর পারিছে, সেই বিএনপি নিজেই কিভাবে সংবিধানকে পাশ কাটায়, সংবিধান লঙ্ঘন কইরা আজকে এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিচ্ছে, সেটা আমরা দেখবো। আজ দলিল দিয়ে দেখাবো। আজ আমি আপনাদের নাম ধরে ধরে বলবো কারাই চেয়ারে বসে আছে, কিন্তু চেয়ারে বসার কোনো সাংবিধানিক অধিকার নাই। তাদের প্রত্যেকটা নিয়োগ সংবিধান বিরোধী। এদের প্রত্যেকের কার্যক্রম ভবিষ্যতে আদালতে বাতিল হবে এবং প্রত্যেকেই, আই রিপিট, প্রত্যেকে ক্ষমতার অপব্যবহার আর সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্ত হবে এবং শাস্তি পাবে। বিষয়টা বুঝাই বলি। সংবিধান কি বলে? সংবিধান অনুসারে বাংলাদেশের মন্ত্রী হওয়ার নিয়ম কি, নির্বাহী ক্ষমতা কোথা থেকে আসে, সংবিধানের ৪র্থ ভাগ ২য় অধ্যায়, এখানে পুরো সরকার কাঠামোটা লেখা আছে। আর মনে রাখবেন, নির্বাচিত সরকারের ক্ষেত্রে এখানে উপদেষ্টা বলে কোনো সাংবিধানিক পদ নাই, একেবারে নাই। সংবিধানের ৫৫ অনুচ্ছেদে কইছে ৩টা কথা মাত্র। প্রধানমন্ত্রীকে প্রধান করে একটা মন্ত্রিসভা থাকবে, নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কর্তৃত্বে চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। শেষ লাইনটা মাথায় রাখেন, সংসদের কাছে দায়বদ্ধ। এটাই গণতন্ত্রের প্রাণ। মন্ত্রী যা করবে তার জবাব তাকে সংসদে দিতে হবে, জনগণের প্রতিনিধিদের কাছে দিতে হবে। এবার আসি সবচেয়ে জরুরি অনুচ্ছেদে, অনুচ্ছেদ ৫৬(২)। সংবিধান কইতেছে মন্ত্রিসভার কমপক্ষে ৯ মানে ৯০% হইতে হবে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে থেকে, আর সর্বোচ্চ ১ মানে 10% নেওয়া যাবে বাইরে থেকে, যারা সংসদ সদস্য হওয়ার যোগ্য। এই 10%কেই আমরা বলি টেকনোক্রেট কথা। খেয়াল করে একটা মজার ব্যাপার, টেকনোক্রেট শব্দটা সংবিধান কিন্তু নাই, একবারও নাই। এই ৫৬(২) এই বিধানটাই হলো টেকনোক্রেটের একমাত্র সাংবিধানিক রূপ। তো মানে কি দাঁড়াইলো? সংবিধান নির্বাচিত না এমন কাউকে মন্ত্রিসভায় বসানোর একটাই রাস্তা রাখছে, মাত্র একটা। তাকে 10% কোটার মন্ত্রী বা প্রতিমন্ত্রী বানাইতে হবে, তাকে রাষ্ট্রপতির সামনে শপথ নিতে হবে, আর তাকে সংসদের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এর বাইরে কোনো পথ নাই। বাংলার লুথার কিং এই সব কিছুকে অস্বীকার কইরা, লঙ্ঘন কইরা, অসাংবিধানিক ভাবে ৪ ধরনের মানুষরে সে মন্ত্রী মর্যাদা দিছে। আসেন সেটা বুঝে দেখি। বাংলার লুথার কিং এর সরকারের মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদায় বসে থাকা অনির্বাচিত মানুষগুলা কারা? ৪ রকম। এই ৪টা শ্রেণী আলাদা করে বোঝা জরুরি, কারণ সব এক না। প্রথম শ্রেণী হইতেছে টেকনোক্রেট। এরা শপথ নিছে, সংবিধানের ১০% কোটার মধ্যে আছে, এরা বৈধ, এদের নিয়ে আমার কোনো অভিযোগ নাই। এর মধ্যে আমার প্রিয় রজার খলিলও আছে। দ্বিতীয় শ্রেণী, এরা মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদা পাইছে, মন্ত্রণালয় পাইছে, কিন্তু শপথ নেয়নি। তৃতীয় শ্রেণী বিশেষ সহকারী, এরাও প্রতিমন্ত্রী মর্যাদা পাইছে, কিন্তু শপথ নেয়নি। ৪ নম্বর শ্রেণী, প্রফেসর ইউনূস তার অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে গেছিলেন, সেটারে তারেক রহমান নির্বাচিত সরকারের সময় চালু রাখছে, যেমন বিডার আশিক চৌধুরী। এই ৪টা শ্রেণী মাথায় রাখেন। আমি এবার একটা একটা করে নাম ধরে যাব। টেকনোক্রেট করে ৩ জন আছে, ২ জন পূর্ণমন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী। একজন হচ্ছে রজার খলিল পররাষ্ট্রমন্ত্রী, ইনি আগে উনি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আপনারা জানেন। ২ নম্বর মোহাম্মদ আমিনুর রশিদ পূর্ণমন্ত্রী, ৩ নম্বর আমিনুল হক প্রতিমন্ত্রী, সাবেক ফুটবলার। এই ৩ জন রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছে। সংবিধানের ৫৬(২) কোটার মধ্যে এই ৩ জন পড়ে। ৩ জন মানে ৪৯ সদস্যের মন্ত্রিসভার 10% নিচে, সম্পূর্ণ বৈধ। এদের নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কোনো অভিযোগ নাই, বরং বলবো এটাই সঠিক পথ। সংবিধান যে রাস্তা দেখাইছে, এরা সেই রাস্তায় আসছে। কিন্তু এখন আসছে আসল কাহিনী, যারা এই রাস্তায় আসেনি, সংবিধান ভাঙছে, তারা কারা? যারা শপথ নেয়নি অথচ মন্ত্রণালয় পাইছে, পুরা 10 জন উপদেষ্টা, মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদা। আসেন নাম ধরে শুনি। 5 জন পাইছে পূর্ণমন্ত্রী মর্যাদা। চাঁদ আব্বাস রাজনৈতিক উপদেষ্টা, নজরুল ইসলাম খান রাজনৈতিক উপদেষ্টা, রুহুল কবির রিজভী রাজনৈতিক উপদেষ্টা, ইসমাইল জাবিউল্লাহ জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমির অর্থ পরিকল্পনা, আর 5 জন পাইছে প্রতিমন্ত্রী মর্যাদা। এগুলো পূর্ণমন্ত্রী মর্যাদা। হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ আর বেসামরিক বিমান পরিবহন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম প্রতিরক্ষা মন্ত্রণালয়, কশা জাহেদ পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মাহদি আমিন শিক্ষা এবং প্রবাসী কল্যাণ, শ্রম এবং কর্মসংস্থান, রিয়ানা সিফ আসাদ ডাক টেলিযোগাযোগ আইসিটি বিজ্ঞান এবং প্রযুক্তি, পররাষ্ট্র প্রতিরক্ষা শিক্ষা আইসিটি অর্থ পরিকল্পনা। এগুলো কি পরামর্শদাতার মন্ত্রণালয়? এগুলো রাষ্ট্র মেরুদণ্ড, মূল নির্বাহী মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের কাজ দেখতেছে এমন মানুষ যারা মন্ত্রী না, যারা শপথ নেয়নি। এবার তৃতীয় শ্রেণী, এর সঙ্গে যোগ হয়েছে প্রতিমন্ত্রী মর্যাদার সহকারী বিজনকান্তি সরকার, প্রতিমন্ত্রী মর্যাদা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু বিষয়ক বিশেষ সহকারী। আবার সেই বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা। 2 নম্বর তানভীর গনি প্রতিমন্ত্রী মর্যাদা, বিনিয়োগ এবং পুঁজিবাজার বিষয়ক। ওসিরিস গ্রুপ নামে একটা এশিয়ান বিনিয়োগ কোম্পানির চেয়ারম্যান সে। আশিক চৌধুরী প্রতিমন্ত্রী মর্যাদা, বিডার বেজার নির্বাহী চেয়ারম্যান। এই আশিক চৌধুরী প্রতিমন্ত্রী মর্যাদা প্রথম দিছিল প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার 2025 সালের এপ্রিলে। বর্তমান সরকার তাকে ওই পদে বহাল রাখছে। সে একজন ব্যাংকার, আপনারা জানেন, একসময় সিঙ্গাপুরে এইচএসবিসিতে কাজ করতো। মিলাই দেখেন, প্রতিমন্ত্রী মর্যাদার 3 জন বিশেষ সহকারী শপথহীন। আরো 2 জন বিশেষ সহকারী আছে যারা সচিব আর গ্রেড 2 মর্যাদা, মন্ত্রী মর্যাদায় নেয়, তাই আমি হিসাবে ধরলাম না। এখন আসেন যোগ করি, ক্যালকুলেটর হাতে নেন। শপথ নেওয়া মন্ত্রিসভা 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী, মোট 49 জন, তাই তো? এর সঙ্গে যোগ করেন 10 জন উপদেষ্টা,
মন্ত্রী আর প্রতিমন্ত্রী মর্যাদা, 3 জন প্রতিমন্ত্রী মর্যাদার বিশেষ সহকারী, তাহলে মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় বসে থাকা মোট মানুষ 49 যোগ 10 যোগ 3 দাঁড়াইলো 62 জন। অনির্বাচিত কতজন? 3 জন টেকনোক্র্যাট, 10 জন উপদেষ্টা, 3 জন বিশেষ সহকারী, মোট 16 জন। 16 ভাগ 16 জন 62 জনের কত পার্সেন্ট? 26%। তারেক রহমানের সরকারের মন্ত্রী আর প্রতিমন্ত্রী চেয়ারে বসে থাকা প্রত্যেক 4 জনের একজন অনির্বাচিত সংসদ সদস্য না। আর সংবিধান কি বলছিল? সর্বোচ্চ 10%। 10%-এর জায়গায় 26%। এর মধ্যে 3 জন অন্তত শপথ নিছে, বাকি 13 জন, 10 উপদেষ্টা আর 3 বিশেষ সহকারী শপথই নেয়নি। অথচ মন্ত্রণালয় চালাইতেছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত বসতেছে। এই নিয়ম ভাঙা নিয়ে সরকার চাপাই দিতে পারে, সেটা কয়ে রাখি। আগে সে রাস্তাটা মেরে রাখতে হবে। সেটা কি? রুলস অফ বিজনেসের ভেলকি দিতে পারে। আপনাকে সরকার বলবে এরা তো মন্ত্রী না, এরা উপদেষ্টা, তাই 10% কোটা এদের গোনা যাবে না। এই যুক্তিটা এটা ভেলকি, এই যুক্তিটাই ফালতু। কেন? কারণ এই উপদেষ্টা নিয়োগের ভিত্তিটা কি? রুলস অফ বিজনেসের 1996 এর রুল 3 বি। রুলস অফ বিজনেস জিনিসটা কি মনে আছে? অনুচ্ছেদ 55(6), যেখানে বলা আছে রাষ্ট্রপতি সরকারি কার্যক্রম বন্টনের জন্য বিধি প্রণয়ন করবে। সেই বিধির নামই রুলস অফ বিজনেস। মানে এই রুল অফ বিজনেস জন্ম নিচ্ছে সংবিধানের একটা অনুচ্ছেদ থেকে। এই রুল অফ বিজনেস সংবিধানের সন্তান, সংবিধানের অধীন, আইনের ভাষায় সাবঅর্ডিনেট ল, অধস্থ নাই। আর এই একটা সহজ নিয়ম আছে, সন্তান কখনো বাবার চেয়ে বড় হইতে পারে না। অধস্থ নাই কখনো মূল সংবিধানের সীমা ভাঙতে পারে না। সংবিধান বলছে অনির্বাচিত লোককে মন্ত্রিসভায় বসাইতে হলে 10% কোটায় শপথ নিয়ে বসাইতে হবে। এখন আপনি রুলস অফ বিজনেস দিয়ে সেই সীমা পাশ কাটাইতেছেন, বলতেছেন এরা মন্ত্রী না উপদেষ্টা, অথচ এদের মন্ত্রী মর্যাদা দিতেছেন, মন্ত্রণালয় দিতেছেন। এটা আইনে একটা নাম আছে, বলে কালারেবল লেজিসলেশন। বাংলায় রং মাখা নয়, যেটা সরাসরি করা নিষেধ, সেটা ঘুরায় ফিরায় করা। তো রুল 3 বি কি বলছে? নিজে বলছে প্রধানমন্ত্রী উপদেষ্টাকে বিষয় বরাদ্দ করতে পারবেন তার পরামর্শ এবং সহায়তা নেওয়ার জন্য। খেয়াল রাখে, পরামর্শ এবং সহায়তা। পরামর্শ রুলের নিজের ভাষা। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো কি, পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো কি পরামর্শ, প্রতিরক্ষা মন্ত্রণালয় চালানো কি সহায়তা? এরপরেও আছে শপথের প্রশ্ন, কি সেটা? সংবিধানের অনুচ্ছেদের 148 বলছে তৃতীয় তফসিলে যাদের কথা আছে তাদের পদে বসার আগে শপথ নেবেন। তৃতীয় তফসিলে স্পষ্ট লেখা আছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে শপথ নিতে হবে। মন্ত্রীর শপথে কি বলতে হয়? রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় বলতে হয় আমি সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করব। মানে আমি সংবিধান রক্ষা করবো, এই অঙ্গীকার করে কেবল রাষ্ট্রের চেয়ারে বসা যায়, তার বাইরে যায় না। এখন প্রশ্ন, এই 13 জনকে শপথ নিছে। 17 ফেব্রুয়ারি সুপ্পু শপথ পড়াইছে প্রধানমন্ত্রীকে, 25 জন মন্ত্রীকে, 24 জন প্রতিমন্ত্রীকে, ব্যাস। এই উপদেষ্টা আর বিশেষ সহকারীরা সেই তালিকায় ছিল না। এদের কেউ রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় সংবিধান রক্ষার শপথ নেয়নি। তাহলে কি দাঁড়াইলো? যিনি সংবিধান রক্ষার শপথ নেয়নি তিনি সংবিধানের নামে রাষ্ট্রের মন্ত্রণালয় চালাইতেছেন। যিনি শপথ নেননি তিনি রাষ্ট্রের গোপন তথ্য, নিরাপত্তা সংক্রান্ত দলিল, কূটনৈতিক গোপনীয়তা সবকিছু নাগাল পাইতেছে। কোন অধিকারে? মিলিটারি অফিসার শপথ নেন, মন্ত্রী শপথ নেন, কারণ শপথটাই বিশ্বাসের বন্ধন। শপথহীন একজন মানুষের হাতে রাষ্ট্রের গোপন তথ্য, এটা শুধু আইন ভাঙা না, এটা নিরাপত্তায় ফাটল, এটা সংবিধান বিরোধী কাজ, এটা রাষ্ট্র বিরোধী কাজ। আরো একটা গুরুতর সমস্যা আছে, কি সেটা? কল্পনা করেন একজন উপদেষ্টা একটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নিল। মানুষের তো ভুল হইতেই পারে, তাই না? ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। তারপরে ধরেন ভুল করলো, দেশের ক্ষতি হইলো, তাকে এখন তার কাছে কে জবাব চাইবে? মন্ত্রী হলে সংসদের দ্বারা জবাব দিতে হইতো, বিরোধী দল প্রশ্ন তুলতো। এটাই অনুচ্ছেদের 55(3) সংসদের কাছে দায়বদ্ধতা। কিন্তু উপদেষ্টা তো মন্ত্রিসভা সদস্যই না, শপথ নেয়নি। তাহলে সংসদ থেকে কিসের ভিত্তিতে দেখবে? কিসের ভিত্তিতে জবাবদিহি করাবে? রাষ্ট্রের প্রশাসনের শৃঙ্খলটা কি? সচিব দায়বদ্ধ মন্ত্রীর কাছে, মন্ত্রী দায়বদ্ধ সংসদের কাছে, সংসদ দায়বদ্ধ জনগণের কাছে, উপদেষ্টা এই পুরা শৃঙ্খলের বাইরে। ক্ষমতা ভোগ করতেছে মন্ত্রীর, দায় নিতেছেন না, কিচ্ছু না। কি মজা, মজাই মজা। বাচ্চা পয়দা করবা, বাপ মায়ের দায়িত্ব নিবা না, ক্ষমতা আছে, জবাবদিহিতা নাই। সরকারকে একটা ফাইনাল প্রশ্ন করা উচিত ছিল সংসদে, এই উপদেষ্টার আসলে কি? দুইটার একটা উত্তর দিবেন। যদি বলেন এরা নিছক পরামর্শ দেয়, তাইলে পররাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা মন্ত্রণালয় পূর্ণ দপ্তর এদের হাতে কেন? পরামর্শদাতা থেকে তো মন্ত্রণালয় বন্টন করা যায় না। পরামর্শদাতাকে কেন মন্ত্রণালয় বন্টন করে গেজেট করতে হইলো? আর যদি বলেন এরা কার্যত মন্ত্রী, তাইলে 56(2) 10% কোটা কোথায়? শপথটা কোথায়? দেখেন, দুইটা উত্তরে কোনোটাই সরকার দিতে পারবে না। বেরোনোর কোনো দরজা নাই। কিন্তু নাসিরউদ্দিন হজ্জা 2 কেজি মাংস কিনে আনিছিল বাসাত। বউরে বলছে পাকাও মাংস, পাকাও ভালো করিয়া, মজার করিয়া যেন খাইতে পারে। বউ পাকায় চেকতে গেছে একটু, এতই ভালো হয়েছে রান্না যে চেকতে পুরা রেখে ফেলছে। এখন হজ্জা খাইতে আসছে, বউ মাংস দেয় না। তো হজ্জা জিগায় 2 কেজি মাংস কিনেছিলাম, ওটা কই? বউ কয় বিড়ালে খাইছে। তো হজ্জা বিড়াল ধরিয়া এনে পাল্লাই তুলিছে, জামাতে পাল্লা আর কি, বুঝি চাও? এই যে এটা দেখে বিড়ালের ওজন 2 কেজি। হজ্জা কইতেছে এইটা যদি বিড়াল হয় তাহলে মাংসটা কই? আর এটা যদি মাংস হয় তাহলে বিড়ালটা কই? এইটা যদি টেকনোক্র্যাট কথা হয় তাহলে 10% বেশি কেন? আর যদি নিছক উপদেষ্টা হয় যে পরামর্শ দিবে, তাহলে মন্ত্রণালয়ের দায়িত্ব কেন তাদের উপরে? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওরফে তারেক বিন জিয়া মালয়েশিয়া থেকে, চীন থেকে কোনো সুখবর দিতে না পারলেও দেশের অভ্যন্তরে সংসদের প্রধান বিরোধী দলের নেতা আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তার কূটনৈতিক তৎপরতায় কিন্তু তিনি তার জায়গায় ঠিকই সফল। প্রতিনিয়ত বিরোধী দল হিসাবে কূটনীতিকদের যতটুকু অ্যাটেনশন পাওয়া স্বাভাবিক, তার চাইতে বেশি অ্যাটেনশন পাচ্ছেন। কূটনীতিকরা বিভিন্ন দেশের একদম সর্বোচ্চ কূটনীতিক, দ্যাট মিনস রাষ্ট্রদূত, হাই কমিশনার একই কথা, রাষ্ট্রদূত আর হাই কমিশনার একই কথা, একই পোস্ট, অ্যাম্বাসেডর যাই বলেন না কেন। তবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতকে হাই কমিশনার বলা হয়, পার্থক্য এতটুকুই। এই রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনাররা আমিরের জামাতকে যতটুকু অ্যাটেনশন দেন, তার দরবারে এসে আমি প্রতিনিয়ত যেভাবে হাজিরা দেন, এটা জামাত ইসলামের সর্বোচ্চ কূটনৈতিক গুরুত্বের প্রমাণ। আমিরের জামাত যখন বিদেশে যান তখনও সেম, বিভিন্ন দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিটিং করেন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা বলেন, এমনকি বিএনপির হেল্প করেন। জাপানে যে ঘটনা ঘটিয়েছেন আমিরের জামাত, যে বিএনপি সরকারকে কিছু দেন টাকা পয়সা, এই রিকোয়েস্ট করে এসেছেন। আমিরে জামাত তার জায়গায় সফল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া সফর A to Z ব্যর্থ। মালয়েশিয়া সফর ওটা একটু পিনিক, মজা। যেমন আমার বন্ধু জাদু জানে রে, একটা গান আছে না, কি নাকি, এইসব গান টান শুনিও না।
তো এই গান হচ্ছে মালয়েশিয়া সফরের অর্জন, যে প্রধানমন্ত্রীকে লাল গালিচের সংবর্ধনা দিয়েছে, তার ব্যাকগ্রাউন্ড মিউজিকে ফেসবুকে আপলোডের সময় হাবিব ওয়াহিদের একটা গান দিয়েছে, এটা খুব আলোচনা এসেছে। এটি হচ্ছে সবচেয়ে আলোচ্য বিষয়। এর বাইরে অর্জনটাকে বলেন তো কি অর্জন? মালয়েশিয়া কি দিয়েছে? যা চেয়েছিলেন তারেক রহমান কিছু দিয়েছে? নতুনভাবে বাংলাদেশের শ্রমিক নিক, এটা হতো সবচেয়ে বড় অর্জন, কিন্তু এরকম কোনো আশ্বাস মালয়েশিয়া দেয়নি। এবং বাংলাদেশের শ্রমিক যারা মালয়েশিয়া অলরেডি আছে কিন্তু অবৈধ, তাদেরকে বৈধ করে দেওয়া হোক, এই প্রস্তাবে তারা রাজি হয়নি। তাহলে কি হয়েছে? মালয়েশিয়া থেকে কোনো অর্জন নাই, কোনো সুখবর নেই। এরপরে গেছেন চীন। চীন সফর পুরোটাই প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত। আমরা মনে প্রাণে চাই চীন সফর সফল হোক, কিন্তু চীন সফর এখন পর্যন্ত ব্যর্থ, কোনো সুখবর নেই। আমি যখন আলোচনা করছি তখন পর্যন্ত শি জিনপিংয়ের সাথে বৈঠক বা এগুলোর কোনো গুরুত্বপূর্ণ চুক্তির সাইন বা এগুলো হয়নি, কিন্তু সোফার যা হয়েছে তাতে লক্ষণ ভালো মনে হচ্ছে না। যেমন প্রথমে তিনি গিয়েছেন ডালানে, তো সেখান থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং যেভাবে করেছেন, যাদের সাথে মিশেছেন, এটা প্রধানমন্ত্রী প্রোটোকলের সাথে যায় না। তারপরে সেখান থেকে বেজিং এসেছেন ট্রেনে, তারপরে তাকে যেভাবে রিসিভ করা হয়েছে, যতটুকু আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত প্রধানমন্ত্রীকে ঘিরে হয়েছে, এতে চীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। ফার্স্ট ক্লাস বা টপ প্রায়োরিটি দিচ্ছে না, এটা অন অ্যাভারেজ যেরকম প্রায়োরিটি দেয় ওরকম। এমনকি গুরুত্বপূর্ণ কোনো লোকজন ট্রেন স্টেশন থেকে তাকে রিসিভ করতে আসেনি। আগে বেজিং যেতেন, বিষয়টা এরকম হতো। বা আগে চীন কেন জাননি, সরাসরি চীন কেন জাননি, ইটস অলসো কোয়েশ্চেন। তাহলে কি সরাসরি চীন যাওয়ার মুরুদ নাই? কে কি মনে করে? কে কি মনে করে এই সবাইকে বন্ধু করে আপনি চলতে পারবেন না? যে সবার বন্ধু সে কারো বন্ধুরা। ফরেন পলিসিতে একটা স্টুপিড টাইপের কথা আছে না, ফ্রেন্ডস উইথ অল ম্যালাইস টু নান, এটা একটা ফালতু কথা। সবার বন্ধু কখনো কারো বন্ধু হয় না। আপনার নির্দিষ্ট কিছু বন্ধু বেছে নিতে হবে, আর কিছু ব্যক্তি যার ফলে অসন্তুষ্ট হবে। দিস ইজ রিয়ালিটি অফ ফরেন পলিসি। এখন পর্যন্ত সেই উদ্ভট কল্পনা বিলাসে আছে বিএনপি সরকার, মনে হয় ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালাইস টু নান। কখনো সবার সাথে ফ্রেন্ডশিপ হয় না। এবং চীনের নীতি এটা। এই যে চীন তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, এমনকি বলা হচ্ছে তিস্তা মেগা প্রজেক্ট বিষয়েও চীন একটু কম আগ্রহ দেখাচ্ছে। তিস্তা মেগা প্রজেক্টটা চীনের জন্য ওয়াজিব, পলিটিক্যালি ওয়াজিব, কিন্তু তারা তেমন আগ্রহ দেখাচ্ছে না কেন? এর কারণ হচ্ছে যে তিস্তা কেন আমরা সব করে দিব, নীলফামারীর বিমান ঘাঁটি, আরো বিভিন্ন গাড়ি টাড়ি যা দরকার সব করে দিব, 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নীলফামারীতে, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যা লাগে চাঁপাইনবাবগঞ্জ কিছু একটা করে দেবো, পুরো 7 সিস্টার চিকেন নেক একদম ঘিরে ফেলবো। কিন্তু বাবা আমাদের কাছে আসতে হবে আসার মতো। তোমরা ওই ভারতকেও পিঠে হাত বুলিয়ে আদর করবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি থাকবে, এতে কাজ হবে না। চীনের কাছে আসলে আসার মতো আসতে হবে, এটা হচ্ছে চীনের কথা। যার ফলে চীন এখন পর্যন্ত কনফার্ম হয়নি, এখন পর্যন্ত আশ্বস্ত হয়নি যে বাংলাদেশ ভালোভাবে চীনের দরবারে গিয়েছে, ভারতকে মোটামুটি ঝেঁটিয়ে গিয়েছে না। যার ফলে চীন এখন পর্যন্ত কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতে পারছে বলে মনে হচ্ছে। আর চীন সফর সফল হলে ভালো, বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছে যাবে। আর সফল না হলে কপালে বিপদ আছে। দেশের ভিতরে মহা ষড়যন্ত্রের আয়োজন ভারত করে রেখেছে। হামাসের কৃত্রিম উত্থান দেখানোর জন্য রয় এবং মোসাদ বিশাল নাটক করছে, এবং হামাস কিংবা রয়ের এজেন্টরা কালো পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় কালো পতাকা টানাচ্ছে, কালেমা খচিত কালো পতাকা টানাচ্ছে। এর মাধ্যমে একটা স্যাবোটাজ ঘটিয়ে তারা কিছু একটা করে দিতে পারে। তো দর্শক, একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছেন তারেক রহমান। তা সেই জায়গায় এখন পর্যন্ত মালয়েশিয়া চীন সফরে যতটুকু হয়েছে সেই পর্যন্ত কোনো সুখবর আমরা দেখছি না। অন দি আদার হ্যান্ড আমিরে জামাত তার জায়গায় তিনি সর্বোচ্চ সফল। প্রত্যেক দিন কোনো না কোনো দেশের রাষ্ট্রদূত তার দরবারে আসে, এটি তার অ্যাচিভমেন্ট। তিনি কিন্তু যান না, তার দরবারে আসে। পার্লামেন্টের অধিবেশন চলে, আমিরে জামাত সকাল সকাল পার্লামেন্টে চলে আসেন, তার অফিসিয়াল কিছু কাজকর্ম অনেক কিছু এখন পার্লামেন্টে তার বিরোধী দলীয় নেতার পক্ষে বসে করেন, ডিপ্লোম্যাটিক মিটিং করেন, ব্যারিস্টার আরমান আলী আহমেদ মাবরুর তারা রিসিভ করেন এবং নানান বিষয়ে কথা বলেন প্রত্যেক দিন। সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে চীন ভ্রমণ, এটি দৃশ্যমান হয়েছে। দৃশ্যমান বললাম এই কারণে যে মালয়েশিয়াতে তিনি যেভাবে সমাদৃত হয়েছেন, ঠিক তার সঙ্গে যদি আপনি তুলনা করেন সেক্ষেত্রে তার চীন যাত্রার যে প্রাথমিক স্তর, যিনি মালয়েশিয়া থেকে চীনের ডালিয়ানে গিয়েছিলেন, সেই ডালিয়ানে তার আগমনটি আমাদের দৃষ্টিতে আসলে মালয়েশিয়ার মতো হয়নি। আবার সেই ডালিয়ানের যে ইকোনমিক ফোরামের, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক হলো, তারপরে তিনি ট্রেনে করে চলে এলেন সেই বেইজিংয়ে। এই পর্যন্ত মোটামুটি সবাই হতাশ ছিলেন এবং সবাই তার সেই ট্রেনের বিভিন্ন ছবি এগুলো নিয়ে ট্রল করেছেন, বলেছে যে তিনি বেইজিংয়ে যাচ্ছেন, বড়জোর সেখানকার যিনি প্রিমিয়ার প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। আর সেই বৈঠকে মানে আনাকুম জানাকুম, এর কারণ হলো আপনারা জানেন যে চীনের যে শাসনতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমাদের দেশের রাষ্ট্রপতির যতটুকু ক্ষমতা আছে ঠিক অতটুকু ক্ষমতাও কিন্তু চীনের প্রধানমন্ত্রীর নেই। এটা শুধু একটা রাষ্ট্রীয় প্রোটোকলের আচার।
এমনকি সেখানকার অনেক যে মন্ত্রীদের দপ্তর থাকে, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তরবিহীন মন্ত্রী। তো কাজে সেই দপ্তরবিহীন একজন মন্ত্রী, তার সঙ্গে তারেক রহমান সাহেবের দেখা সাক্ষাৎ হওয়া পর্যন্ত লোকজন বলেছিল, আরে বাদ দাও, এত সোজা চীনের মন পাওয়া, এটা কি শেখ হাসিনার জমানা? এটা কি আওয়ামী লীগ যে আলগাছের লিচা বিছিয়ে দিয়ে একদম এয়ারপোর্টে তছনছ করে ফেলবে? দেখো 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 কীভাবে যাতায়াত করছে। তো এই যে জিনিসগুলো নিয়ে আমাদের দেশে যারা অস্থির মানুষ, সাধারণ মানুষ সবারই বুক দুরুদুরু করে। বিএনপির লোকেরও বুক দুরুদুরু করেছে, আওয়ামী লীগের লোকজনেরও বুক দুরুদুরু করেছে। আওয়ামী লীগের সঙ্গে ইদানিং বাংলাদেশের অনেক বিরোধী দল, অনেক পক্ষ বিপক্ষের লোকের যোগাযোগ হচ্ছে, এবং তারা যে কোনো কারণে তারেক রহমান সাহেব বা সরকারের প্রতি হয়তো দেশে যারা আছেন উপরে সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠতা দেখাচ্ছেন, জাস্ট লাইক এ মুনাফিক। কিন্তু তলে তলে তারা সরকার বিরোধী যত পক্ষ আছে সবার সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। তো তারা দোয়া করেছেন, দরুদ পড়েছেন যে আল্লাহ এমন একটা শিক্ষা দাও চীন দেশে যেন এসে আর মুখ দেখাতে না পারে। তো এদেরই যে বিভিন্ন বট বাহিনী আছে, তারপর তাদের যে সকল সমর্থক আছে তারা ইন্টারনেটে বিভিন্ন প্রোটোকলে বলার চেষ্টা করেছিল যে এই চীন যাত্রা মানে একেবারে ফ্লপ হবে, চীন মানে তাকে কিছুই দেবে না, কিছুই বলবে না, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে তারেক রহমান সাহেবের দেখাই হবে না, দেখালে বড় জোর করমর্দন মানে হস্ত মিলানো, এই পর্যন্তই। কিন্তু আমি যেটা বলেছিলাম ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে, যে যদি বেইজিংয়ে আগমন করার সঙ্গে সঙ্গে আগের ভিডিওটা দেখে নেবেন যদি কারা মানে হয়, মানে আমি এটা উনি ডালিয়ান আসার পর বলেছিলাম যে ডালিয়ানের এই পর্বটি আসলে তাদের সরকারি প্রোটোকলের মধ্যে পড়ে না, সরকারি প্রোটোকলটা হলো বেইজিংয়ে। তো সেই বেইজিংয়ে যখন তিনি আসবেন, নর্মালি চীনের যে গ্রেট হল আছে সেই গ্রেট হলে তাকে গ্রহণ করা হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে। যদি সেটা করা হয় তাহলে এক ধরনের ফলাফল, আর যদি সেটা না করা হয় তাহলে এক ধরনের ফলাফল। কিন্তু দেখা গেল যে এখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। ইট মিনস প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে গার্ড অফ অনার প্রদর্শন করা হলো, এটা কন্টিনিউ করবে প্রেসিডেন্ট শি এর অনুষ্ঠানে, এবং ঠিক সেম ঘটনাটা ঘটেছে। তো এরপরে তিনি গেছেন যে তিয়ানআনমেন স্কোয়ারে যে বিপ্লবীদের যে চীনা বিপ্লবীদের যে সমাধিসৌধ রয়েছে সেই সমাধিসৌধে তিনি গেছেন, এবং সেখানে তাকে যথাযথ আমাদের সাভার স্মৃতিসৌধে গেলে যে ধরনের প্রোটোকল দেওয়া হয় ঠিক ওইরকম প্রোটোকল তাকে সেখানে দেওয়া হয়েছে। সর্বোপরি চীনের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের সঙ্গে তার কর্মর্দন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখে মনে হয়েছে যে চীন ধৈর্য ধারণ করতে চাচ্ছে। তারা বাংলাদেশের যে বাস্তব সমস্যা, তারেক রহমান সাহেবের যে বাস্তব সমস্যা, এটা তারা বুঝতে পারছে। এই মুহূর্তে যেখানে চীন নিজে শত চেষ্টা করেও আমেরিকার খপ্পর থেকে বাঁচতে পারছে না, তাদের সবচেয়ে গ্লোবাল জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে, সেই হুয়াওয়েকে আমেরিকা নিষিদ্ধ করে দিল, এবং চীন যাতে ইরান থেকে তেল না আনতে পারে এই জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিল। হাজার রকম নিষেধাজ্ঞা। চীন যেখানে নাস্তা দেবো সেখানে আমাদের মতো একটা দেশ কী করতে পারে? অনেক নিরপেক্ষ যারা সামরিক বিশ্লেষক ছিলেন তারা এই ভ্রমণ সময়টিতে সবাই বলার চেষ্টা করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জনাব তারেক রহমান সাহেবকে একটি যৌক্তিক সময় দেবেন, যাতে করে যেটিকে ইংরেজিতে বলা হয় অ্যাডাপশন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে, ভারত তাকে যে প্রেশার দিচ্ছে, দেশের যে উদ্ভূত বাস্তব অর্থনৈতিক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সঙ্গে সরকার যেন মোটামুটি সামঞ্জস্য রক্ষা করে টিকে যেতে পারে। কিন্তু আতুর ঘরে যদি সরকারের টুটি চেপে ধরা হয় তাহলে এই সরকার মানে কোনো পক্ষের জন্য ভালো হবে না, এবং এটা আবার একটা যাকে বলা হয় মিলিটারি ডিক্টেটরশিপের দিকে চলে যাবে, একটা ফ্যাসিবাদের দিকে চলে যাবে। অথবা আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এটা অ্যাবসলিউটলি আওয়ামী লীগ ফিরে আসা মানে এখানে ভারতের শতভাগ গ্রিপ, এখানে দুনিয়া উল্টে গেলেও আওয়ামী লীগের এখন ফিরে আসা মানেই শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত, একেবারে একটা ত্রয়ী সম্পর্ক। এখানে চীন বা আমেরিকা কিংবা পাকিস্তান অন্য কোনো দেশ এখানে ঢুকতে পাবে না। তো চীন সেটা বুঝতে পেরেছে। চীন সেটা বুঝতে পারার কারণে কী হলো, এই যে তারেক রহমান সাহেবের যে সফর, এই সফরটিকে এখনও পর্যন্ত একটি ফরমাল, সৌজন্যমূলক এবং একটি সুদূর প্রসারী, আগামী দিনে একটা ভালো সম্পর্ক স্থাপিত হতে পারে এরকম একটা দরজা খোলা হলো। কিন্তু এখানে সবার অলক্ষ্যে একটা চমৎকার খেলা মিস্টার শি জিনপিং করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এটা যদি জনাব তারেক রহমান সাহেব ব্যবহার করতে পারেন তাহলে তার জন্য একটা চমৎকার যাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুমেন্ট তার হাতে চলে আসবে। আপনারা জানেন যে রাখাইনে মানবিক করিডোরের নামে এখানে যুদ্ধরত পক্ষ, বিশেষ করে আরাকান আর্মি, তাদের কাছে আমেরিকার সাহায্য এবং সহযোগিতা
জাতিসংঘের নামে, জাতিসংঘের মানবাধিকার কমিশন প্লাস জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্লাস অন্যান্য যেটা ত্রাণ এবং পুনর্বাসন যেটা রয়েছে UNHCR। তো তাদের মাধ্যমে যে ত্রাণ যাবে এগুলো মূলত USAID-এর ত্রাণ, এগুলো মূলত আমেরিকার ত্রাণ, এর মধ্যে অস্ত্র যাবে আর অনেক কিছু যাবে, এবং এখানে একটি করিডর স্থাপনের জন্য ইউনূসের জমানা থেকে একটা চাপ দিয়ে আসা হচ্ছিল, যেটা বাংলাদেশ সেনাবাহিনী হতে দেয়নি। আদারওয়াইজ এটা কিন্তু হয়ে যেত চুক্তির আগেই, মানে আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তি হয়েছে তার আগে সেটা হয়ে যেত। তো সেটা যাতে আমেরিকা ভবিষ্যতে করতে না পারে এই জন্য চীন সে প্রথমে একটা শর্ত দিয়ে দিয়েছে বা বলেছে যে তারা একটা মানবিক করিডোর না, একটা করিডোর চাচ্ছে। সেই করিডোরটা হবে অ্যাবসলিউটলি কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ যাকে বলা হয় মিলিটারি ট্রানজিশন। আপনারা জানেন যে প্রাচীন যে সিল্ক রুট রয়েছে, সেই সিল্ক রুট আমাদের শুরু হয়েছিল কোত্থেকে? আমাদের সোনারগাঁ থেকে। আমাদের সোনারগাঁ থেকে সিল্ক রোড শুরু হয়ে কলকাতা হয়ে পাকিস্তান। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।